আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ক্ষমতায় থাকুক না থাকুক স্বাধীন সাংবাদিকতার পক্ষে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিজম মুক্ত গণমাধ্যম চান নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যম এখনও নিষ্পেষিত, সম্পাদক পরিষদ। শিগগিরই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা, জানালেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির হস্তক্ষেপে খর্ব হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, বিশিষ্টজনদের অভিমত। মিয়ানমারে গৃহযুদ্ধের অবসান না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ নেই, জানালেন তৌহিদ হোসেন। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, নিরাপত্তা উপদেষ্টা। লন্ডনে চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। হিথ্রো বিমানবন্দরে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। এবং রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছাতে নিজেদের মধ্যে আলোচনার তাগিদ আলী রিয়াজের। জাতীয় ঐক্যমত্যে পৌঁছানোর দায়িত্ব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত প্রত্যেকের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতায় থাকুক না থাকুক বিএনপি গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপতথ্য মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে সজাগ না থাকলে গণ অভ্যুত্থানের সুফল ম্লান হয়ে যাবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের আলোচনা সভায় স্বৈরাচারের আমলে গণমাধ্যমের ভেতরে ফ্যাসিজম প্রবেশ করেছে, তা থেকে মিডিয়া মুক্ত করার তাগিদ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্পাদকরা বলেন, স্বৈরশাসনের অবসান হলেও এখনও গণমাধ্যম কর্মীরা নিষ্পেষিত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। স্বাগত বক্তব্যে নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, গণমাধ্যমের স্বাধীনতা খর্বের ক্ষেত্রে রাজনীতিকরাই দায়ী। এই অবস্থা থেকে উত্তরণের সময় এসেছে বলে মনে করেন সম্পাদকরা। গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন করবার ক্ষেত্রে রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা পরিচালক বৃন্দ যেই সমস্ত আইন কানুনের মাধ্যমে এবং এক্সট্রা লিগ্যাল ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়, তার জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি। দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। পরে রাজনৈতিক দলের নেতারা বলেন, রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা জরুরি। গোষ্ঠী স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার বন্ধ করতে মালিকানার নীতিমালা ও সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, কোথাও যাতে একচ্ছত্র ক্ষমতা তৈরি না হয়। মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ে ছিল, যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা, সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। অন্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করেই আমার স্বাধীনতার চর্চা। ফলে এর যে সীমা, সেই সীমাকে আমাদের প্রত্যেকের জন্যই ঠিক করা দরকার। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমানে গণমাধ্যম ভিন্ন ভিন্ন গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করে, সে কারণে সঠিক তথ্য বাধাগ্রস্ত হয়। বলেন, প্রশ্নবিদ্ধ করতেই বিএনপিকে সংস্কার বিরোধী ট্যাগ লাগানোর চেষ্টা চলছে। আমার কথা বলতে ভয় হয় জন্য আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল, বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেলাম। এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। তারা তাদের যে ত্যাগ, এই যে হাজার হাজার ছেলে শিশু প্রাণ দিল, এই যে 15 বছর ধরে প্রায় 60 লক্ষ মানুষ নির্যাতনে ভুগলো গণতন্ত্রের জন্য, সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো।
বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শিগগিরই সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। একই সাথে মিডিয়া সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবির আলোচনায় তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা পর্যালোচনা করছে আন্তঃমন্ত্রণালয়ের কমিটি। বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সির কারণে সাংবাদিকতার স্বাধীনতা যেন খর্ব না হয় সেই বিষয়ে সরকারকে উদ্যোগী হবার তাগিদ দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আদ্দিন সজীবের রিপোর্ট। সাংবাদিকতার স্বাধীনতা, জবাবদিহিতা নিয়ে আলোচনা নতুন নয়। ২৪ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিশ্ব গণমাধ্যম দিবসের এই আলোচনায় খোলামেলাভাবে উঠে আসে সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা, হয়রানি সহ গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ। প্রচার হওয়ার পর থেকে বিভিন্নভাবে এই যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমার চাকরিচ্যুত করার জন্য আমরা বহু চেষ্টা করছি, সেটা পারিনি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হয় রাষ্ট্রের নিরাপত্তা এজেন্সির কারণে। এ বিষয়টি জোরালোভাবে তথ্য মন্ত্রণালয়ের নজরে আনেন সিনিয়র সাংবাদিক ও মালিকরাও। যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে, তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। সেখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, আমূল সংস্কার দরকার। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিস। আজকে যে এই যে 16 ধাপ আমি এগোতে পেরেছি, কখন? বিকজ দিস ইন্টারিম গভর্নমেন্ট। সরকার বা বিভিন্ন গোষ্ঠীর ওপর অনেক গণমাধ্যম নির্ভর করে জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হবে। আর্থিক নিরাপত্তাহীনতার কারণে কেউ ঠিকাদারি করেন, কেউ কারোর সাথে পার্টনারশিপে অন্য ব্যবসা করেন, এবং সেই ব্যবসায়িক বিরোধ থেকে এই গত 15 বছরে বিভিন্ন সময় বিরোধ হয়েছে, এখন সুযোগ পেয়েছে আপনাকে হয়রানি করার জন্য মামলা দিয়েছে। আমাদেরকে তাই খুব ক্লিয়ারলি চিহ্নিত করতে হবে যে সাংবাদিকতার জন্য কোন মামলাটা হয়েছে, তাহলে খুব স্পষ্টভাবে সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব। এই দায়িত্বটা পালন করার জন্যই আমরা কিন্তু কমিশনের কথা বলেছি। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়ায় সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়ছেন। মিডিয়া সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন সম্ভব জানিয়ে তিনি বলেন, মিডিয়াতেও জবাবদিহিতা দরকার। কথা বলেন সাংবাদিকদের হত্যা মামলার বিষয়েও। অযথা বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা আছে, তারা এগুলো দেখার চেষ্টা করতেছে। যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এই আইনের কিছু কিছু ধারাতে আরো বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার, স্টেক হোল্ডার মিট করে আমরা এই সম্প্রচার নীতিমালাটা হয়তো ফাইনালাইজ করার চেষ্টা করব খুব শীঘ্রই। গণমাধ্যম কর্মীদের হয়রানি বন্ধেও সরকার কাজ করছে বলে জানান তথ্য উপদেষ্টা। আলোচনা যেটা মামলা এবং আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারে গৃহযুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি বলে সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা ইস্যুতে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় নিরাপত্তা উপদেষ্টা বলেন, বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই নানা অপপ্রচার চালাচ্ছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। একদিকে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসনের, অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে আবারও নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা। শনিবার পর্যন্ত কক্সবাজারে আরও ৫,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,০০০। এ অবস্থায় রাজধানীর বিওপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? We have to ponder over it, and maybe while the situation has definitely been more complicated, but maybe this is the opportunity in which the Rohingyas' rights can be re-established and they can go back to their home.
অন্যদিকে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানিয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান দেওয়া যাবে না। Compromising our sovereignty, we are giving our country away. If we indeed run a proxy war on behalf of America, who is going to be affected? China. Why isn't China saying anything? Why this disinformation is coming from another place? We say something in Bangla, right? The aunt has more love than the mother. উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারের বর্তমান সহিংস পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনে চিকিৎসা শেষে কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকায় পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপুল উপস্থিতিতে বেগম জিয়াকে উষ্ণ সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সোমবার হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। নেতাকর্মী ও দেশবাসীর প্রার্থনা এবং অপেক্ষার পালার অবসান ঘটিয়ে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সাথে 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও দেশে আসবেন। মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির নেতারা। বিমানবন্দর থেকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় যাওয়ার পথে বেগম খালেদা জিয়াকে সড়কে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। বিমানবন্দর এবং মাননীয় চেয়ারপারসনের বাসভবনে আকস্মিকভাবে সেখানে প্রবেশ করবেন না। সকল নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবে। মাননীয় চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা চলাচল করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। সুশৃঙ্খলভাবে বিপুল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে দলীয় প্রধানকে স্বাগত জানাতে যৌথ সভা, মতবিনিময়, কর্মী সভার মাধ্যমে প্রস্তুতি সারছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে কোথায় কার অবস্থান হবে তারও নির্দেশনা দিয়েছেন নীতি নির্ধারকরা। মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন। স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান। সকল পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 পর্যন্ত। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, জনভোগান্তি এড়াতে গাড়িবহর, মোটর শোভাযাত্রা না করার নির্দেশনাও দেওয়া হয়েছে নেতাকর্মীদের। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এ প্রধানমন্ত্রী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য করতে নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, মৌলিক বিষয়ে ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় 12 দলীয় জোটের প্রধান মোস্তফা কামাল হায়দার বলেন, দ্রুত সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করতে হবে। রাসনা দাসের রিপোর্ট। রবিবার সকালে সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 15 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবে। ঐক্যমত্য গড়তে রাজনৈতিক দলগুলোকে সহযোগী শক্তিগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান তিনি। ঐক্যমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। বলেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক তা কাম্য নয়। স্বৈরশাসন যেন আর ফিরতে না পারে সে লক্ষ্যে 12 দলীয় জোট কাজ করছে বলেও জানান তিনি। আমরা সংস্কার চাই, সংস্কার করার জন্য এই সরকারের যে পদক্ষেপ তাকে আমরা সাধুবাদ জানাই। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের
সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এ পর্যন্ত মোট 25টি দলের সঙ্গে আলোচনা করেছে ঐকমত্য কমিশনের সদস্যরা। বিকেলে সমাজতান্ত্রিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষের মতো বহির্বিশ্ব বাংলাদেশের দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। সকালে বিএনপির নীতি নির্ধারকদের সাথে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ হোজেন। পরে মির্জা ফখরুল সহ দলের নেতাদের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শেনিচি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 2 রাষ্ট্রদূতের সাথে বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, বিদেশি বিনিয়োগ, আগামী দিনের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। এছাড়াও বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বৈঠকে উপস্থিত ছিলেন। নারী সংস্কার কমিশনের সুপারিশ মালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ এবং এসব ধারা পর্যালোচনার বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট করেন। তিনি জানান, নারী সংস্কার কমিশন প্রতিবেদন 2025-এর 3, 4, 6, 10, 11 এবং 12 অধ্যায় এ অন্তর্ভুক্ত সুপারিশগুলো ইসলামী শরীয়ত ও ধর্মীয় অনুভূতির পরিপন্থী। একই সাথে সুপারিশগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় এই রিট করা হয়েছে। রিটে 3টি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। দেশে এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা কমেছে প্রায় 6 লাখ, মজুদ আছে 1,24 লাখ। তারপরও 20 লাখ পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, কোনোভাবেই অন্য দেশের গরু আসতে দেয়া হবে না। স্টেরয়েড ও হরমোন খাওয়ানো গরু বিক্রি বন্ধে চালানো হবে মোবাইল কোর্ট। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুরু হয়েছে কুরবানির ঈদের কাউন্টডাউন। জুনের প্রথম সপ্তাহে হবে ঈদুল আজহা। এজন্য দেশের বিভিন্ন প্রান্তে পশু লালন পালন করছেন খামারিরা। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, এবার কোরবানিযোগ্য পশু আছে 1,24 লাখ, যা গত ঈদের চেয়ে 6 লাখ কম। এর মধ্যে গরু মহিষ 56 লাখ, ছাগল ভেড়া 68 লাখ, অন্যান্য পশু 5,000-এর মতো। দেশের পশুতে মিটবে কোরবানির চাহিদা, তাই পার্শ্ববর্তী দেশ থেকে কোনো পশু আসতে দেওয়া হবে না বলে জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারের ওদিকে ঢুকছে, অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনে 19টি হাট বসবে। ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে মোটা তাজাকরণ গরু শনাক্তে তৎপর থাকবে ভ্রাম্যমাণ মেডিকেল টিম। এখন থেকে দেখা হবে যে কোনো প্রকার স্টেরয়েড বা হরমোন ব্যবহার করার জন্য না হয়। কোরবানির পশু হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা প্রদান এবং মনিটরিং এর ব্যবস্থা থাকবে। উপদেষ্টা জানান, ট্রেনে উত্তরবঙ্গ ও চট্টগ্রাম অঞ্চল থেকে পশু পরিবহন করা হবে। ট্রাকে চাঁদাবাজি বন্ধে তৎপর থাকবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি। সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি যাতে গবাদি পশুর যে বাজারটা সেটা স্থিতিশীল থাকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে বিদেশি বিনিয়োগ এখন সর্বনিম্ন পর্যায়ে। শুল্ক কাঠামো ব্যবসায়ী বান্ধব নয়। পরিস্থিতি উত্তরণে অর্থনীতিতে কার্যকর সংস্কারের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীতে জাতীয় বাজেট নিয়ে ফরেন চেম্বার, চার্টার্ড অ্যাকাউন্টস ও জাপান চেম্বার আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আগামী বাজেটে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির কাজ করছে এনবিআর। শরফুল আলমের রিপোর্ট।
I think we all know that we are operating in this country. রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিদেশি বিনিয়োগ কমছে। 2024-25 অর্থ বছরের প্রথম 8 মাসে 82 কোটি 40 লাখ ডলারের বিদেশি বিনিয়োগ আসে, যা আগের অর্থ বছরের একই সময়ে এসেছিল 103 কোটি ডলারেরও বেশি। এই পরিস্থিতির মধ্যেই 2025-26 সালের বাজেট নিয়ে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা জানান, সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বিদেশি বিনিয়োগ। স্বস্তিদায়ক হয়নি শুল্ক কাঠামো। এই অবস্থা উত্তরণে অর্থনীতিতে কার্যকর সংস্কারের তাগিদ দেন তারা। High inflation, low investment, it is much more important to first stabilize the economy, bring back the growth drivers on the right track, and then the growth will follow automatically. We need to set a predictable tax policy and ensure consistency with a long-term direction. So every year we are changing tax policy, but where we are going, how far we are going. অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান বলেন, করনীতি দীর্ঘমেয়াদী করার পাশাপাশি ফাঁকি দেয়া কর সংগ্রহে রাজস্ব কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে এনবিআর। Extremely painful, but you are our biggest hope, and you have us, all of us together, to support you. We are here. We will not be happy about many of the decisions you take, but I think we will do what is right for the country. In this budget, we are trying our best to simplify the processes that facilitate the business people, that reduce the cost of compliance in all three aspects of income tax, VAT and customs. We will try to set something for longer term, not for only 1 year. এনবিআর চেয়ারম্যান আরও জানান, আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশের সুযোগ তৈরি করার পাশাপাশি কর হার কমানোর চেষ্টা হচ্ছে। এতে ব্যবসায়ীদের খরচ কমবে বলেও মনে করেন তিনি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট খুললেও কাটেনি অচলাবস্থা। শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সংকট নিরসনে শিক্ষক ও ছাত্রদের সাথে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা করছেন অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী। আল আরাফা বাণিজ্য সংবাদ। দেশের অন্যতম পুরনো এবং শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360 ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত সমাধান হবে বলে আশা অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এমন প্রতিক্রিয়া জানিয়েছে। একই সাথে উদ্ভূত পরিস্থিতি যেন বিজ্ঞাপন শিল্পের সামগ্রিক গতিপথ ও কর্মসংস্থানে স্থবিরতা সৃষ্টি না করে সেদিকে সবাইকে মনোযোগী হবার অনুরোধ জানিয়েছে অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিজ্ঞাপন শিল্পের সুস্থ বিকাশের স্বার্থে সবার সহযোগিতা প্রত্যাশা করে সংগঠনটি। ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাশেম, ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা বিএনপি ফোরামের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া সহ আরও অনেকে। এবার খেলার খবর। লিটন দাসকে অধিনায়ক করে আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিয়মিত অধিনায়ক শান্তর স্থলাভিষিক্ত হলেন লিটন। তাকে 2026 সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সহ অধিনায়ক করা হয়েছে অফ স্পিনার শেখ মেহেদী হাসানকে। পরাগ আরমানের রিপোর্ট।
3 ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। গত বিপিএলে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। আমরা একটা ব্যাকফুটে থাকি। বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টি-20 ফরম্যাটে 2026 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হলো লিটন দাসকে। তবে টেস্ট ও ওয়ানডেতে এখনও টাইগারদের অধিনায়ক শান্ত। এই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এবারই প্রথম টি-20 সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। 17 ও 19 মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর 25 থেকে 3 জুন পাকিস্তানের সঙ্গে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। আগে যেমন ছিল, হয়তো পারভেজ ইমন কাপতে দেখেন, হয়তো অনেকগুলো সঙ্গে টিমের সঙ্গে আছে, হয়তো খেলার সুযোগ পায়নি। কিন্তু এবার সেই জায়গায় নতুন কোচ এবং আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা থাকবে। এবং লাইক টু লাইক যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে হোয়াইট বল ক্রিকেটের টি-20 এবং ওয়ানডের জন্য। গত বছর ডিসেম্বরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সেই সিরিজে ক্যারিওয়েদের হোয়াইট ওয়াশ করেছিল টিম বাংলাদেশ। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্ষমতায় থাকুক না থাকুক স্বাধীন সাংবাদিকতার পক্ষে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিজম মুক্ত গণমাধ্যম চান নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যম এখনও নিষ্পেষিত, সম্পাদক পরিষদ। শিগগিরই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা, জানালেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির হস্তক্ষেপে খর্ব হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, বিশিষ্টজনদের অভিমত। মিয়ানমারে গৃহযুদ্ধের অবসান না হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ নেই, জানালেন তৌহিদ হোসেন। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, নিরাপত্তা উপদেষ্টা। লন্ডনে চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। হিথ্রো বিমানবন্দরে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। এবং রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছাতে নিজেদের মধ্যে আলোচনার তাগিদ আলী রিয়াজের। জাতীয় ঐক্যমত্যে পৌঁছানোর দায়িত্ব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত প্রত্যেকের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।